গুদাম ঘরে ঢুকেছে। ও মজা কি হচ্ছে? হ্যাঁ, কি হলো? কি করেছে? আমি কি করেছো? কি করবে? ভূত এসছে, ভূত। আমি তাই বলি। কোথা থেকে কি হলো? কি হয়েছে? কি বলবে তো? কি হয়েছে? কি হয়েছে? কি যেন একটা আওয়াজ শুনতে পেয়ে তো আমি এলাম। আওয়াজ শুনতে পেয়ে আসলে? তুমি সবসময় এরকম করো কেন বলো তো? আমি কি কতবার করলাম? না বলেছি, হ্যাঁ, যে তুমি ওরকম আচমকা সেরকম করবে না, হ্যাঁ, আওয়াজ টাওয়াজ করবে না, ওরকম ভয় দেখাবে না। তুমি আগে থেকে রেগে আছো কেন? আমি কি করলাম? আগে থেকে কি রেগে থাকবে? আমি আওয়াজ পেয়ে এলাম যে কি হলো, কি 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 এমনি এই ঘরে একটু ভয় লাগে, হ্যাঁ, সবসময় পোকামাকড় থাকে, হ্যাঁ, তা আমি ভয়ে ভয়ে তাই গুছাচ্ছি, কাজ করছি, ও পিছন থেকে এসে ভূতের মতো ইয়ে করছে। আমি ঠং করে আওয়াজ পেয়ে এলাম তো। কি হয়েছে? কি ও তুমি কিছু করোনি? আমি কি করলাম? তা তোমার ভূত করেছে, ভূত এসছে তো। কি কি কাজ করছিলে? কি করো করো করো। সবচেয়ে বড় ভূত তো, সবচেয়ে বড় ভূতের নিয়ে তো আছি তো, কার কাছে আর কি বলবো। তো তুমি ভয় পেলে তার জন্য আমি দায়ী? হ্যাঁ, তুমি বলো। তুমি যদি ভয় পাও তার জন্য আমি দায়ী? তার জন্য তুমি দায়ী? তুমি সবসময় এরকম করো কেন? এমনি তো কোনো কিছু একটা গুছানো তো এ নেই, হ্যাঁ, শুধু হচ্ছে পিছন থেকে এসে ভূতের মতো ভয় দেখাবে। আমি কিছু করলে দোষ, না করলে দোষ। আর তুমি এই গুদাম ঘরে কেন ঢুকেছো? কিছু করলে দোষ? গুদাম ঘর, আর গুদাম ঘরে ঢুকবো না তো কি করবো? হ্যাঁ, গুদাম ঘরে যদি কাজ থাকে গুদাম ঘরে ঢুকবো না? গুদাম ঘরটা এরকম হয়ে রয়েছে কেন? গুছাতে পারো না? পরিষ্কার করতে পারো না? এই অন্ধকারের মধ্যে তুমি অন্তত জানালাটা খোলো। দেখো, হ্যাঁ, এদিকে জানালাটা তো খুলতে পারো। এই কত সুন্দর লাইট এলো। কত সুন্দর লাইট এসে কি হবে? গুদাম ঘর ঝকঝক করবে? হ্যাঁ, এই তুমি বলতে শুরু করলে কি বলো তো, একেবারে উপন্যাস করে ফেলো। উপন্যাস করে ফেলি? এর থেকে ভালো ছিল সেখানে, বুঝেছো? নতুন ঘর, নতুন বাড়িতে এনে তুলেছো, আর নতুন ঘর মানে কি বলবো, গুদাম ঘর থেকেও বেশি। তা তুমি কি আর এখানে বলবো? এখানে বাসনপত্র কেন রেখে? তা কোথায় রাখবো? রাখার তুমি জায়গা করে দিয়েছো? কোথায় রাখবো তুমি বলো? তোমার আমি কিছু বললেই তোমার সময় নেই, সময় নেই, হ্যাঁ, তোমার কাজ আছে, তোমার ঘরের কোনো কাজে হাত দেওয়ার তোমার সময় নেই, হ্যাঁ, তা কোথায় মাথায় করে ঘুরে বেড়াবো ঝুড়ি নিয়ে, বাসনগুলো নিয়ে? ডায়লগ শিখেছো কি? ডায়লগ হ্যাঁ, বললে, সত্যি কথা বললে ডায়লগ মনে হয়। হ্যাঁ, আর তোমার এখানটা তো ভয় করে না? চারিপাশে কি অবস্থা হয়ে আছে। হুম? আমার ভয় করে, ভয়ের মধ্যে আমি কাজ করি, তোমার বলতে লজ্জা করে না? তুমি আবার বলছো ভয় করে না? হ্যাঁ, সারাক্ষণ আমি একা একা থাকি, হ্যাঁ, এখানে এইরকম হচ্ছে জঙ্গল হয়ে রয়েছে ঘরের মধ্যে, তোমার একটা হয় না, মনে হয় না যে একদিন সময় করে একটু গুছিয়ে পরিষ্কার টরিষ্কার করি, বা কোথায় কি রাখবে একটু ঠিকঠাক করে দিই? ব্যস্ত থাকি, সে করবো কি? হ্যাঁ, সেই করবো, কবে করবে? কবে করবে? মানুষ হ্যাঁ, মানুষ ব্যস্ত থাকলে কি দিন মাস বছর কেটে যাচ্ছে তো, কোথায় করছো কথা? দরকারি কাজ ছেড়ে এগুলো করতে আসবে? হ্যাঁ, দরকারি কাজ ছেড়ে এগুলো কোনো কাজই নয় কি? তুমি এমন করে বলো যেন কত বড় অপরাধী এসে তোমার সামনে দাঁড়িয়েছে। অপরাধীটাও তো ভালো, ভূতের সঙ্গে ঘর করছি তো। আর কি বলবো? আর কি বলবো বলো? হ্যাঁ, এইগুলো এই এখানে চারিদিকে আমি তো জানি তুমি এই বেশি বেশি করে এই সব কাপড় জামা টামা এইসব সমস্ত কিছু এনে কোথায় রাখবো? কোথায় কোথায় রাখবো? কি আছে ঘরে? ঘরে একটা আলনা আছে, জামা কাপড়গুলো গুছিয়ে আলনায় রাখবো? এই ঘরে ঢুকবে না, এই ঘরে ঢুকবে না, একদম পুরো ঢুকবে না বলছি, তেমন যাতে ঢুকতে না হয় সেই ব্যবস্থাটা করে দেবে তো। তুমি এমন করে বলছো যেন তোমার কিছু নেই। একদম হাড় হাবাতে জায়গায় এসে পড়েছো। কি আছে? কি আছে তুমি বলো? কিছু নেই। এদিকে ও এই লাইটটা আমি খুঁজছি কদিন ধরে, লাইটটা এই ঘরে পড়ে আছে। লাইটটা আমার লাগে, এই ঘরে আসলে আমি চারিদিকে দেখে নিই কোথায় কি আছে না আছে, হ্যাঁ, সেই জন্য। ওই ওই ওইদিকে ওইদিকে গর্ত হয়েছে। গর্ত সব জায়গায়, দেখো কি অবস্থা হয়ে রয়েছে, দেখো
তাহলে তুমি একবার আমি ধেসে ধেসে দিয়েছি, তারপরে আবার করেছে। কত করব, কত বন্ধ করব? এগুলো তুমি দেখবে না? তোমার বললে তো হ্যাঁ ঠিক আছে করব করব, হ্যাঁ আজ করব কাল করব করে করে তো সময় কাটিয়ে দাও। কি তোমার আর বলবো? তুমি ইদানিং অভিযোগটা খুব বেশি করছো, বুঝতে পেরেছো? আমি অভিযোগ বেশি করছি? অভিযোগ মানে শুরু করেছি কোথায়? শুরু করলে তুমি আর এখানটায় বসতে পারবে না। সে কি? বললে সব কথা মানে এত পয়েন্ট করে রেখেছো কি? করে রেখেছি কি? পজিটিভ নাও তুমি সবসময়। অটোমেটিক হয়ে গেছে, তোমার হয়ে মন- আছে। তোমার মন কি বলো তো? তোমাকে তো সব কথা বলিও না। তোমার মন খুব নেগেটিভ। হ্যাঁ, তুমি নেতিবাচক চিন্তা বেশি করো। ইচ্ছে করে করি, কি যেগুলো বলি সেগুলো ভুল কথা। এই দেখো পজিটিভ দিক কেমন দেখতে হয় বলো তো? কিছু নেই তার মধ্যে থেকে খুঁজে নিতে হয়, ঠিক আছে? এই দেখো, দেখো এটা এটা দেখো, তোমার কলসি দেখো, ঠিক আছে? অনেকে কাঁখে করে জল আনতে পারে না, তুমি পারো তো। তুমি কদিন এনেছো কলসি, দেখেছো? এই দেখো ডবল সিলিন্ডার, চেয়ে দেখো। তো কি করবো? ওর সামনে দেখো অরিয়েন্ট ফ্যান, গরম এসে গেছে, যেটা চলে না। যেটা চলে না, পরিষ্কার করতে হবে। হ্যাঁ, পরিষ্কার কবে করবে? 5 বছর পরে। এই এত থালা বাসন, তোমার গ্যাস আছে দুটো, তো আর দুটো মাটির উনান আছে। তো কি হয়েছে? হ্যাঁ, মানুষ গাছতলায় ইট পেতে রান্না করে। দুটো গ্যাস আছে, দুটো মাটির উনান আছে। এই দেখো, তো মাটির উনান থাকলে তো এই রান্না করে এই দেখো খেতে হবে। তোমার তোমার সাথী একটা সাইকেল আছে, বকো না তো, যাও। শুধু দেখো দেখো, এগুলো সব দেখা যায়। কোনো কাজ বললেই পরে করবো পরে করবো এই হচ্ছে, এই হয়, এই হয়। দেখো, এই দেখো, হুম, এই সবসময়। এই 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 যে ছাতাটা, এই ছাতাটার 700 টাকা দাম, মনে আছে? হ্যাঁ, 700 টাকা দাম। এই যদি ইঁদুরে কাটে, এগুলো যত্ন নেবে না? ওগুলো তো সব গুছাবো বলেই তো ঢুকেছি ঘরে। তাহলে তাহলে আবার কি? তাহলে কি অবস্থা? এত কিছু আছে। এত কিছু আছে? হ্যাঁ, সব সময় এত কিছু আছে, এত কিছু আছে, ওগুলো নিয়ে থাকো। আর যেগুলো রয়েছে সেগুলো যত্ন করতে হবে শুধু নাকি? বস্তা দেখো, যত্ন এই করতে দেখো, হবে না? দেখবে তো বস্তা কটা দেখো। এই বস্তার মধ্যে কি মাল আছে বলো তো? কি আছে বলো? বস্তার মধ্যে কি আছে বলো? তুমি বলো। বস্তার মধ্যে কি আছে দেখি। সব সময় এই কি অবস্থা হয়ে রয়েছে, মানে ঘরে ঢুকতেও ভয় করে। এই দেখো আমাদের সিঁড়ি আছে, দেখো, এই দেখো, দেখেছো? তো সিঁড়ি নিয়ে কি সিঁড়িতে উঠে আর বসে থাকবো সারাদিন? বলছি সবার কি থাকে? সবার কি থাকে? কথা শোন, সিঁড়ি আছে, দেখবে এই আছে, ওই দেখবে আছে। দেখবে দেখবে তো, দেখো দেখো, ওপরে ছাদ আছে, দেখো এখনো প্লাস্টিক খোলা হয়নি। তোমার সব আছে, তাহলে সব আছে, ওই দেখে দেখে আর বসে থাকো। এখানে তুমি এসে অন্ধকারে দেখো, সব শোনো, আছে, ওই দেখে বসে থাকলে দিন চলে যাবে। আর কোনো কাজ করতে হবে না, ঘর গুছাতে হবে না, ঘর পরিষ্কার করতে হবে না, তুমি এসে জিনিসপত্রের যত্ন করতে হবে না। অন্ধকারে বসে, বাবা আমাকে কথা বলতে হবে, অন্ধকারে বসে বসে হ্যাঁ ঘুরঘুর করছো। হ্যাঁ, তোমার কোথায় উপর থেকে টিকটিকি পড়ে গেছে একটা গামলির মধ্যে, টিকটিকি পড়ে গেছে, পিছনে আমি টিকটিকি পড়ে গেছে। আমি এসে গেছি, আমার দোষ দিচ্ছ। অন্ধকারে বসে ওই শুধু নেগেটিভ চিন্তা করছো। অন্তত অন্তত এই জানালাটা তো খোলে, তো জানালা থেকে লাইটটা আসবে, সে আলোতে বসে কাজ করব, ঠিক আছে? তোমার আসলে মনের জানালা বন্ধ, তুমি ঘরের জানালা কি খুলবে, তাই না? সে এখন তুমি অনেক কথা বললে। এখানে শুনবে তো, এই দেখো, এই দেখো, এখানটা এলে, এখানটা এসে একটা চেয়ার পেতে বসলে, দেখো ওদিকে জঙ্গল, ডাক পাখি আসে, পুকুরে মাছ আছে, আবার কোকিলও এসে বসে। আমার মনে অত কাব্য আসে না, কাব্য না, বুঝেছো? কাব্য না। হ্যাঁ, যখন ঘরটার দিকে মানে তাকাই না, ও মনে অত কাব্য আসে না। মনে হয় যে ঘরটা কখন মানে একটু গুছিয়ে পরিষ্কার টরিষ্কার করলে ব্যবহার করা যাবে, তেমন করলে ভালো হয়। তুমি তো নিজেই বললে ওই চিন্তা 1 বছর ধরে করছো, হয়নি তো? তাহলে 1 বছর তো নষ্ট হয়ে গেল শুধু এই ঘরের মধ্যে তাকিয়ে তাকিয়ে, তাই না? বাইরে তাকাতে হবে না? কোথায় থেকে একটা টিকটিকি পড়েছে, আওয়াজ হয়েছে, হ্যাঁ, ও মনে করেছে ওর মাথায় যেন আমি পাথর মেরেছি। আমি পাথর মেরেছি তোমার মাথায় নাকি? না, ভূত, হ্যাঁ, ভূত মেরেছে। পাথর আমি কেন মারবো? আমার দুটো হাতুড়ি আছে, মানে দুটো হাতুড়ি আছে, কোথায় গেল? হাতুড়ি দিয়ে মাথায় মারবে? না না, আমি ওর সঙ্গে কথাটা জয়েন্ট হয়ে গেছে। দুটো হাতুড়ি আছে, হাতুড়ি দুটো কোথায় গেল আমার মনে পড়েছে। আছে খালি কাজে গুদাম ঘরে, এবার খুঁজতে হবে কোথায় আছে, সব আছে। এই দেখো কত কি জিনিস আছে না, দেখো এইটা কি বলো তো, ওইটা কি বলো তো? কি এটা এটা ওটা ডাল সিদ্ধ দেওয়ার ঘটি গো। হ্যাঁ, তা কি হয়েছে? হ্যাঁ বলছি, ওটা তো গুরুত্বপূর্ণ, ওটা তো যে ব্যবহার করোনি, হ্যাঁ ওটা তো নষ্ট হয়ে যাবে। ব্যবহার করিনি, এখন প্রেসার কুকারে ডাল সিদ্ধ হয়।
হ্যাঁ হাঁড়িতে ভাত কি রান্না হলে অবস্থা, তখন তো অনেক হ্যাঁ। শুনবে তো, মেয়ের বাপেরা যখন মেয়ের বিয়ে দেয় না, গ্রাম বাংলায় এই 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 একটা করে, এটা কি বলে, এটাই কি বলে, কোনটা এটা কলসি, কলসি বলে? পিতলের কলসি তো, তাই তো, না কি আমাদের ভাষায় কি ডাবর না কি একটা বলে না? ডাবর বলে। তাহলে ওটার দাম কত, ওটার দাম কত? ওইটার দাম 3000 টাকা। 3000 টাকা তো, 3000 টাকা। ওটা কে কিনেছিল? তুমি এনেছিলে কাঙ্কে করে? তোমার তো কিনে দেওয়া হয়েছিল। তা কিনে দিয়েছো, তা কি হয়েছে? তো ওটা ব্যবহার কতনি কেন? ব্যবহার করিনি। হুম, আমার কোমরে একটু সমস্যা হচ্ছে, তুমি জানো না, বালতি করে জল আনতে সুবিধা হয়। কি অবস্থা, এই দেখো, এইটা কি, এটা কি, এটা কি, দেখো সব নষ্ট করে রেখে দিয়েছে এইগুলো। এটা এটা কি কি বলে? তো নষ্ট করার কি আছে, সব গুছানো আছে। জনতাষ্টব্ধ। হ্যাঁ হ্যাঁ, কত, এই একটা ফ্যান। হুম, কি অবস্থা, এই দেখো কত ভালো জিনিস আমার মেয়ের জন্য, এটা পটি। হ্যাঁ, কি দেওয়া হয়? কি জিনিস তুমি, মানে আর বলবো কি, আর বলবো। তুমি শুধু নেই নেই করছো, দেখো কত কি আছে, দেখো হুম কত কি আছে, দেখো। হুম, দেখো ওদিকে, দেখো ওখানটায় দেখো। এই না সত্যি। তো ওগুলো দেখো, তোমার ঘরের কি বলে ওটাকে। হ্যাঁ, এইটা এখানটায়, এ বাবা, কি বলবো তুমি কি? তুমি এটা গুদাম ঘরে এনে রেখে দিয়েছো, দেখি কি অবস্থা। হুম, এটা বাজাজের মিস্ত্রি। হ্যাঁ, আয়রন, তুমি এটা টেবিলের উপরে রয়েছে গুদাম ঘরে, আর কি গুদাম ঘরে তো সব দরকারি জিনিসই রয়েছে। হ্যাঁ, গুদাম ঘরে আর কি কোনোটা অপ্রয়োজনীয় জিনিস রয়েছে? সব তো দরকারি জিনিস। তাহলে এইসব জিনিসের যত্ন না নিয়ে তুমি মনে মনে ভাবছো কবে ঘরের মেঝে পাথর বসবে। হ্যাঁ, আমার ঘরের মেঝে পাথর বসার বাবা, কথা তোমার বলা হয়নি। আমার বেবিটা এখানটায় দেখো, দেখো তুমি এত বকবক করছো, আমার বেবিটা মুখ বুজে শুয়ে আছে। হুম, দেখো কি অবস্থা। ওটা পরিষ্কার করতে হবে। হ্যাঁ, নোংরা হয়েছে, কাচতে হবে। কাচার আর সময় হচ্ছে না। নোংরা হয়েছে না, নোংরা করে রেখেছো। হ্যাঁ, তোমার ভুলগুলো তুমি দেখবে না। হুম, ভুল আবার কিসে? এই যে বস্তা না, এই বস্তাটা খুললে 1,00,000 টাকা জিনিস বেরোবে, জানো? 1,00,000 টাকা জিনিস বেরোবে। জানো, হুম, সব তোমার শাড়িগুলো বেরোবে যেগুলো ব্যবহার করোনি। হুম, 1,00,000 টাকা জিনিস কি? 1,00,000 টাকা জিনিস না, হুম, দেখো। তো ওরকম ধরলে তো প্রথম থেকে তুমি যা জামা কাপড় পরছো, তো কত লাখ লাখ টাকা জামা কাপড় তুমি পরেছো। তুমি কিনে দিয়েছো, আমি কেন কিনে দেবো? তাহলে তোমার শাড়িগুলো কোত্থেকে এসছে? তুমি কিনে দিয়েছো। তাহলে কে কার টাকা নষ্ট করেছে? হুম, এই সে হোক। শাড়ি কিনে দাও, যদি টাকা নষ্ট হয় তাহলে করো না। ও, এই দেখো, কি? এই সব বেবিগুলো এরকম গায়ের উপর শুয়ে আছে। হ্যাঁ, বেবিগুলো সব পরিষ্কার করতে হবে, ওই জন্য ওখানটা চেয়ারে রেখে আর ওই কাপড়টা চাপা দিয়েছিলাম। সে ঠিক আছে, আমি বলছি কি, এই থালা বাসন ছাড়া তো এখানে দরকার নেই তো, বুঝেছো? হুম, হ্যাঁ, আর সাইকেলটা দেখো, সাইকেল চড়ে আমি বাজারে যাব, এখানে যাব, ওখানে যাব, ঠিক আছে, দুটো সাইকেল তুমি নষ্ট করলে। নষ্ট করেছি? তার বলে আমি কিছু বলেছি? সাইকেল আমি চড়িনি, হুম, যখন বলেছি? দরকার থাকে তখন তো ব্যবহার করি। নতুন শাড়ি এনে ইঁদুর দিয়ে কাটিয়েছো, আমি কিছু বলেছি? হ্যাঁ, নতুন শাড়ি এনে ইঁদুর দিয়ে, ইঁদুরকে কি ডেকে ডেকে নিমন্ত্রণ করেছি আমি, নতুন শাড়ি না। এনেছি, কেটে যা। অসাবধান বশত রেখেছো। কথা এমন বলো না, মানে কি বলবো। তোমার এমন তুমি ভাব দেখাও যেন হাড় হাওয়াতে বাড়িতে এসে পড়েছো। হ্যাঁ, কি অবস্থা দেখো, এই দেখো, তা কি? কাঠুরিয়া না তবু এই দেখো কুড়ুলটা দেখো, ঠিক আছে, কুড়ুল ফার্সি, ঠিক আছে। হ্যাঁ, সে ভোগ, আমি বলি শোনো, হ্যাঁ, ওটা ওইসব কথা অন্যদিকে, আর আমার আসল কথা বলি শোনো, এখানে ঢুকো না, বুঝতে পেরেছো? টাকা কে ঢুকবে? ঘরের কাজ, কে ঢুকবে? ঘরের কাজ যখন হবে, হুম, ঠিক আছে, তোমার কাম তামাম হয়ে যাবে, এইসব জায়গায় ঢুকো না, হুম, বুঝেছো? তামাম হয়ে যাবে। কাম তামাম হবে না। সব সময় শুধু থালা বাসনগুলো ফেলে রেখে, হ্যাঁ, আর শুধু তর্ক। তর্ক আবার কি? তুমি বলছো তাই বলছি, তর্ক আবার কি? এই পেট্রোলের গন্ধ বেরোচ্ছে। তো পেট্রোলের গন্ধ বেরোচ্ছে, পেট্রোল তো রয়েছে। তাহলে দেখো, দেখো, ঘরে জলও আছে, পেট্রোলও আছে, কেরোসিন তেল 2 লিটার আছে, হ্যাঁ, এই দেখো মোবিল আছে। হ্যাঁ, তাহলে তুমি কি কি নেই বলছো, কি? হ্যাঁ? উফ, আমি পজিটিভ ভাবতে বলছি, কি নেই কি? সবে আছে তো,
সবই আছে। সব আছে তোমার ঘরের দেওয়ালে হাজার হাজার ইট আছে, হ্যাঁ। তোমার ঘরের মেঝেতে মাটি আছে, মাটি মা, হ্যাঁ, এই তো পজিটিভ কথা বলছো, তাই না? তাহলে সবচেয়ে মূল্যবান জিনিস তো তোমার আছে, তাহলে এই তো তাহলে তোমার আর কিসের চিন্তা? খুব ভালো কথা বললে। দেখো আমার শুধু আছে, দেখো আমার মেয়ের দেখো হেলিকপ্টার, জিপ গাড়ি, হ্যাঁ 8-10টা গাড়ি আছে। তাহলে তাহলে কি আবার কি কোনো জিনিসের অভাব নেই? নেই না, কোনো দিকে কোনো অসুবিধা নেই। চলো 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 চলো, এবার বুঝতে পেরেছো, চলো চলো চলো। খুশি? দেখেছো কথা বলছি, কথার উত্তর না দিয়ে চলে যাচ্ছে। কি উত্তর দেবো? কি উত্তর দেবো? কি কথা তুমি বলছো? ও আচ্ছা, ধান টান তুলতে যাচ্ছ নাকি? হ্যাঁ। আকাশ মেঘলা, হ্যাঁ ধান টান দেখে তো দিতে হয়। এই ধান তো দেয়া হয়নি তো আজকে। ধান দেওয়াও হয়েছে, তোলাও হয়ে গেছে। তাই? আমি দেখিনি। নজর তোমার কেমন? তোমার কত নজর? হ্যাঁ, তুমি কি করে দেখবে? সব বিষয়ে নজর দিতে হবে এমন কোনো ব্যাপার আছে? না, কাজ ভাগ করা আছে না? তুমি জানো নজর না দিলেও চলে যাবে, তা তুমি নজর দেবে কেন, তাই না? এই কড়াই মাঠে কুকুর গো, সকালে উঠে দেখি 3টে কুকুর কড়াই মাঠে ছোটাছুটি করছে। আমি একবার তাড়িয়ে এসেছি, অনেকবার এখান থেকে হাঁক মেরেছি, ওরা খুব করছে, খোসা মাটি দেখে খোসা মাটির উপরে গিয়ে শুধু বসছে। কুকুর হুম এত সাহস? হুম, কুকুর খুব সাহস, জানি তো এই বাড়ির বলার কেউ নেই, হ্যাঁ ওই জন্য ওদের সাহস দিনকে দিন না, আমি ওটা ভেবে অবাক হয়ে যাচ্ছি যে তুমি আওয়াজ করেছো তো কুকুর শোনেনি। না, এই এটা হতে পারে না, মানুষ হলে শুনতে। এটা হতে পারে না। কুকুর তোমার গলার আওয়াজও ভয় পায়নি? আমি প্রশংসা করছি, মানে তুমি তীক্ষ্ণভাবে চেঁচাতে পারো না, ওই জন্য বলছি। সব জিনিস নেগেটিভ নাও কেন, পজিটিভ। নেগেটিভ নেব? কি নেগেটিভ নিয়ে? আমি তো কিছুই বুঝি না। পজিটিভ, হ্যাঁ। একটা সেই কি একটা মুভি আছে না, অনিল কাপুর বলবে বি পজিটিভ, বি পজিটিভ, হ্যাঁ, তা সবাই বলবে হ্যাঁ হ্যাঁ বি পজিটিভ। শেষে যখন অনিল কাপুর নিজে বিপদে পড়েছে, হ্যাঁ, তখন ওকে বলছে, বলে হ্যাঁ স্যার বি পজিটিভ, নো এন্ট্রি মনে হয়, হ্যাঁ, বলছে ক্যা বি পজিটিভ, দেখেছিলাম আমাকে। বলে ক্যা বি পজিটিভ, দেখুনি না? তা গল্পটা শোনো। হ্যাঁ, বলে আপ जो कहते हो बी पॉजिटिव, बोले अरे यार वो मेरा ब्लड ग्रुप है। কমেডি ছিল, মনে হয় বুঝতে পারবে না। তুমি মানুষ স্নান করলে, খাওয়া দাওয়া করলে, হ্যাঁ একটু মন মেজাজ শান্ত হয়, ঘুম পায়, ঠিক আছে? তুমি তার উল্টো, খাওয়া দাওয়া স্নান করলে মেজাজ একটু মানে চড়া থাকে, আর খাওয়া দাওয়া হয়ে গেলে তখন এদিক ওদিক ঘুটঘুট খুটখুট করতে থাকো। খুট কি কোথায় কি করতে হবে, গুছাতে হবে, তা সেগুলো দেখতে হবে না, করতে হবে না? হ্যাঁ, বারে খুট। তুমি তো এমনি তো বলো, হ্যাঁ, যে চলো ঠিক আছে, ও ধীরে ধীরে সব কিছু হবে, হ্যাঁ, তারপরে কেন শোনাও এই ঘরটা গুদাম হয়ে আছে, ওই ঘরটা নর্দমা হয়ে আছে। তা কি বলবো? কি বলবো? হবে না যে জিনিসটা, তা কি বলবো? ধীরে ধীরে সব হবে বলা ছাড়া আমার আর উপায় কি? যদি বলি আজকেই করব, আজকেই করতে হবে, হ্যাঁ 1 ঘন্টার মধ্যে করে দিতে হবে, তা সেটা কি সম্ভব? তা কি বলবো ধীরে ধীরে হবে? তারপরে আমি কোথায় বলি? তুমি তো শুরু করো, হ্যাঁ, যেখানে ঢুকো না, এখানে এই হয়ে রয়েছে, এইটা কেন করে রেখেছো, এই করেছো, ওই করেছো, সেই জন্যই তো কথাটা বলি নাকি? সে ঠিক আছে, কিন্তু এরকম তুমি যদি একটা হোঁচট খেয়ে পড়ে যাও, আমার দোষ, হ্যাঁ, যদি তোমার গায়ে টিকটিকি পড়ে যায়, আমার দোষ। ভালো, যদি তোমার শীতকালে শীত লাগে, সেও আমার দোষ। এটা মোটেও নয়। সেটা না? তাহলে কি আমার দোষ নিয়ে আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে নাকি? আমি যেচে পড়ে নিচ্ছি? যেগুলো বলা হয় তার পিছনে কারণ থাকে, এই বিনা কারণে কোনো কথা বলা হয় না। তার মানে এত দোষ আমার মধ্যে ভরা আছে যে তুমি সারাদিন যদি দোষ ধরে যাও, সেখানে সঠিকভাবে আমি যুক্ত আছি, তাই তো নাকি? অত জানি না, আর যেগুলো বলি কি সেগুলো কি মিথ্যা কথা বলি নাকি? অত বুঝি না, অত হিসেব করিনি কখনো। তুমি কি আশা করো আমি কি বলবো? যে তুমি যা কিছু বলো সব সত্যি কথা, মানে সব বিষয়ে তাহলে আমি দোষী আমি স্বীকার করবো, তাই তো? স্বীকার করতে হবে, করবো মানে কি করতে হবে, হ্যাঁ আমারই দোষ। তুমি কি বলছো? হ্যাঁ, আমি অস্বীকার করবো? তা স্বীকার করো না এই কেন? দেখো
চারিদিকে দেখো মেঘলা, বুঝেছো? মেঘলা, মেঘলা মানে কি? মেঘলা মানে মন খারাপের একটা কি বলতো একটা অনুভূতি হয়। আমি জলের বোতলটা হাতে করে নিলাম, তারপরে তুমি জল খেলে জলের বোতলটা নিয়ে আসোনি। ওটা আমার আনা দরকার ছিল, জলের বোতলটা আমার আনা দরকার ছিল, তুমি হাতে করে নিয়ে ভুল করে রেখে এসছো। হ্যাঁ, বা কেন জলের বোতল এখানে নেই? ওটা আমার আনার দরকার ছিল, অন্যায় হয়ে গেছে। খুশি? তা নিয়ে আসো। অন্যায় হয়ে গেছে যেমন, নিয়ে আসো যা। তুমি জলের বোতল হ্যাঁ আমি তো আনবো বলে আনবে বলে সেটা ভুলে রেখে চলে এসছো। হ্যাঁ, আমাকে বলছো তুমি নিয়ে আসোনি। তা তুমি খেলে আমি জানি তুমি ওটা নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি যে নিয়ে আসবে আমি কি করে জানবো জলের বোতলটা? চলো ঠিক আছে, ওটা আমার আনার দরকার ছিল। ঠিক আছে, এবার কি গান করবে নাকি? না, তুমি একটা গান করো, আমি শুনি। আমি তো গান জানি না। আমি কি গান করতে পারি? মেয়ে মাত্রাই গান পারে। মেয়ে যদি চেঁচিয়ে ঝগড়া করে, চিৎকার করে, গান মনে হয়। হ্যাঁ, গালাগালি দেয়, ঝগড়া করে, গান মনে হয়। বলে সবাই, আমি কি করে জানবো? আমি কি করে জানবো? থোড়ি না হচ্ছে মেয়েদের অতি সংস্পর্শে আমি আছি না ছিলাম। সে আর কে জানে। ও তুমি মেয়ে না, ভুলে গেছিলাম, ভুলে গেছিলাম। বৃষ্টি আসবে বলে তাড়াতাড়ি করে ধানগুলো তুলে দেওয়া হলো। বৃষ্টির ফোঁটা পড়ছিল তখন। বৃষ্টি আসতে পারে, খুব বৃষ্টি হয়ে যায়। এই দেখো কি বলতো, একটা কথা বলি শোনো, এটা সিরিয়াস, ঠিক আছে? সবই সিরিয়াস ছিল, এটা একটু বেশি সিরিয়াস। পৃথিবীতে অনেক মানুষ অনেক কষ্টে থাকে, অনেক অসুবিধায় থাকে, মানে এত বাধা বিপত্তি থাকে যে তাদের কোনো দিক থেকে আশার আলো থাকে না জীবনে। কিন্তু কি বলতো, উপরওয়ালা একটা হিসাব আছে। উপরওয়ালা অন্ততপক্ষে একটা পথ খোলা রাখে যে এই পথ দিয়ে হ্যাঁ পাতলি গলি হয়ে বেরিয়ে যাও, আর তোমার জন্য পথ তুমি নিজে তৈরি করে নাও। এটা ধর্মে বলো আর যাই বলো, বিশ্বাসে বলো, এটা মানা উচিত। তো সেরকমই তুমি একটু বেশি বেশি নেগেটিভ চিন্তা করো, বেশি। আর একটা চিন্তার মধ্যে ঢুকে গেলে না, তুমি সেটার ডালপালা মেলে 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 একেবারে বট গাছ করে দাও, ওটা ঠিক না। পৃথিবীতে দুটোই জিনিস সত্যি হয়, হ্যাঁ, এক হ্যাঁ আর এক না। তা অনেক ঘটনা থাকে যেখানে কি না তুমি পজিটিভ আমি অত বুঝি না। হ্যাঁ, চিন্তা হয় তা কি করব? চিন্তার তো সমাধান আছে, সমাধানের পথ তো ভাবতে হবে নাকি? কোটিপতির মাথায়ও চিন্তা থাকে, ভিখারির মাথায়ও চিন্তা থাকে, ঠিক আছে? কিন্তু ওই যে বললাম না, আমার সোজা হিসাব, ভিখারি কোনোদিন হার্ট অ্যাটাকে মরেছে দেখেছো? মরেছে? শুনেছো কোনোদিন? না। তাহলে মরে কে? কোটিপতি। বড় লোকরাই মরে। তাহলে যাদের অনেক পয়সা আছে তারা হার্ট অ্যাটাক। তাহলে নর্মাল থাকো না, নর্মাল থাকো। অত বেশি চিন্তা করে কোনো লাভ হয় না। চিন্তা ভেবে লাভ হয়, সেটা হচ্ছে সলিউশন ভাবতে হয়, যে কি হবে না হবে, সেই বিষয়টা ভাবতে হয়। আজকের তুমি পাকিস্তানের দিকে মুখ করে বসেছো, জানো? তুমি যেদিকে মুখ করে বসেছো ওদিকে পাকিস্তান। এবারে হিসেব করে বসতে হবে যে কোন দিকে পাকিস্তান, কোন দিকে বাংলাদেশ। না না, কোন দিকে নেপাল। বাংলাদেশ তো আমাদের ভাই, আমাদের প্রতিবেশী, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু তুমি পাকিস্তানের দিকে মুখ করে বসেছো। ভালো, পাকিস্তানের একটা কাহিনী মনে পড়লো, বলবো, শুনবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিকে তো তুমি ওস্তাদ কি? তা ওইটুকুই ভালো লাগা আছে, আর কিছু নেই। মানে ওইটুকুই শুধু আমি পারি কি নাকি? তুমি বলো, কথা কম বলো। এটা একটা সত্যি ঘটনা, আর খুব ভয়ানক ঘটনা আর কি। আর এই ঘটনাগুলি কী বলতো, আমি ভুলতে পারি না। আমি যেখান থেকে দেখি ভুলতে পারি না, বা পড়ি ভুলতে পারি না। তো গল্পটা কি, 3 মেয়ে, তাদের বাবা মা, একটা পরিবারে হচ্ছে 3 মেয়ে আর বাবা মা। বাবা বয়স 51 বছর, মায়ের বয়স 48 বছর, আর 3 মেয়ে। বড় মেয়েটার বয়স 17 বছর, ঠিক আছে? তো 17 বছরের মেয়েটা নিখোঁজ হয়ে যায়, বুঝেছো? 17 বছর মেয়ে নিখোঁজ হয়ে যায়? হ্যাঁ, একটা 17 বছরের মেয়ে যদি নিখোঁজ হয়ে যায়, বাড়ির বড় মেয়ে, তা বাবা মার মনে কি ধরনের অনুভূতি হবে, বা তারা কি করে বাঁচবে, তাই না? 17 বছরের মেয়ে নিখোঁজ হয়ে গেলে তো বাবা মারা কি থাকবে? তার উপর আবার অতি সুন্দরী মেয়ে,
সুন্দরী মেয়ে, তা ঘটনাটা হচ্ছে কি, পাকিস্তানে একটা ভয় আর বাঁচতে পারবে না। তুমি পাকিস্তানের দিকে মুখ করে বসেছো না, ওই জন্য পাকিস্তানের একটা গল্প বলি। পাকিস্তানের একটা লোক আর কি, ঠিক আছে, সে জীবিকার প্রয়োজনে ইংল্যান্ডে চলে যায়। আচ্ছা, ইংল্যান্ডে চলে যায় এবং সেখানে সে থেকে যাবার সিদ্ধান্ত নেয়। তো ইংল্যান্ডে থাকাকালীন কি হয়, ওখানে এক বিদেশি মহিলাকে বিয়ে করেন, তারপরে ওখানে বসবাস শুরু করেন। এবং উনি পাকিস্তানে যেহেতু ওনার রুট, হ্যাঁ, জন্মস্থান, তা পাকিস্তানে আসে, দেশের বাড়িতে আসে। দেশের বাড়িতে আসার পরে যখন পরিবার বুঝতে পারে যে আমাদের ছেলে বিদেশিনীকে বিয়ে করেছে, ঠিক আছে, একে পাকিস্তান, আর তারপরে ওরা হিন্দু নয়, বুঝতে পেরেছে? ওদের নিয়ম কানুন অনেক ক্ষেত্রে আলাদা, ঠিক আছে। তো সেখানে কি যে আমাদের জাতের মধ্যে, আমাদের নিয়মের মধ্যে তোমাকে কাজ করতে হবে, কোন বিদেশিনীকে কোথায় বিয়ে করেছো সব আমরা মানবো না, ঠিক আছে। এবারে কি হয়, আমাদের এশিয়া মহাদেশে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, পরিবারকে প্রাধান্য দিতে হয়, নাহলে তোমাকে ত্যায্য পুত্র করবো, কোনো পরিচয় রাখবো না, এখানে বিয়ে দেবো, সেই বিয়ে করতে হবে। এবার আইন টাইন ওগুলো গুলি মারো। সে কি করেছে, বাধ্য হয়ে বিয়ে করেছে, তাদের জাতের মেয়েকে। তো সেই লোকটার নাম ছিল ইফতেখার আহমেদ, আর যাকে বিয়ে করেছিল, পাকিস্তানের যে মহিলাকে বিয়ে করেছিল, তার নাম হচ্ছে ফারজানা। তো ফারজানা আহমেদ হয়ে গেল। এবারে নববধূকে নিয়ে গিয়েছে, ইংল্যান্ডে গিয়ে কি করেছে, আগের যে বউটা ছিল সেটাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, ঠিক আছে, আর ওটা নিয়ে বসবাস করছে। এবং ওই যে মহিলা এবং ওই যে ইফতেখার এবং ফারজানার কি হয়, তিনটে কন্যা সন্তান। এবারে ফিরে আসি যে বড় কন্যাটা যে নিখোঁজ হয়ে গেছে, এটা আমি ব্যাকগ্রাউন্ড বললাম, ধরো যে কি করে ইংল্যান্ডে গিয়েছে একটা পাকিস্তানি একটা মানুষ। বড় মেয়েটা যখন 17 বছর বয়স, বড় মেয়েটা পড়াশোনায় খুব ভালো, এ গ্রেডের পড়াশোনা, এবং আইন নিয়ে পড়াশোনা করছে, 17 বছর বয়স। তো নিখোঁজ হয়ে যাওয়ার পরে, নিখোঁজ হয়ে গেছে কি করে জানা গেল এরকমভাবে যে সেই যে কলেজে পড়তো মেয়েটা, সেই কলেজের অধ্যাপক কি করেছে, পরিবারকে ফোন করেছে যে আপনাদের মেয়ে 1 সপ্তাহ কলেজ আসছে না, কি ব্যাপার। হ্যাঁ, ও তো ভালো মেয়ে, পড়াশোনায় তো একদম এ গ্রেড। তখন মেয়ের বাবা মা বলছে ও কোথাও হয়তো গিয়েছে। মানে বলে ও বাড়ি থেকে চলে যাওয়ার ব্যাপার আছে, ওর চরিত্রটা ওরকম, বাবা মা বলছে। তখন অধ্যাপকেরও তোমার মতো অদ্ভুত লেগেছে। বলে এত ভালো মেয়ে, পড়াশোনায় ভালো, হ্যাঁ, বাবা মা হয়ে এরকম ভাবে কথা বলছে। তখন কি করেছে যে 1 সপ্তাহ আবার ফোন করে জানতে যাচ্ছে, বলে ওর চরিত্রটা ওরকমই, ঠিক আছে, আমাদের মেয়ে তো আমরা জানি, আর ও এরকম আগেও করেছে। বলে এটা কোনো, এবারে যারা ক্লাসমেট আছে, যেখানে খোঁজ নেবার, অধ্যাপকটা যতটা জানে আর কি, খোঁজ নিয়েছে যে ওকে দেখেছো তোমরা, হ্যাঁ, মেয়েটার নাম হচ্ছে সাফিলা বা সাফিলিয়া, এরকম আর কি ওদের নামের উচ্চারণ। হ্যাঁ, সাফিলিয়া একই নাম। তো সবাই বলছে না, ওকে তো দেখিনি। তখন অধ্যাপকটা কি মনে হয়েছে, মনে একটু কুড়ে গেছে, যতই হোক একটা স্টুডেন্ট, তখন পুলিশকে রিপোর্ট করেছে যে এরকম সাফিলিয়া নামে একটা মেয়ে আছে, তার বাড়ি থেকে এরকম গুরুত্ব দিচ্ছে না, কলেজও আসেনি, হ্যাঁ, তো আপনারা একটু তদন্ত করে দেখুন, একটু খোঁজ খবর করে দেখুন। তো ওরকম করতে রিপোর্ট করলে তো এবারে পুলিশ, তার উপর ইংল্যান্ডের পুলিশ, তা কী করেছে, ওর মেয়েটার বাড়িতে এসছে। মেয়েটার বাড়িতে আসার পরে মেয়েটার বাবা মা একটু বিরক্ত, যে আমার মেয়ে ওরকমই, ওরকম বলছে। বলে আপনাদের মেয়ে এরকম নিখোঁজ, আপনাদের খোঁজ খবর করেননি, এটা কি ঠিক? আপনাদের জানাবেন। জানিয়েছিলাম, আগেও তো জানিয়েছিলাম, কিন্তু ওর তো ব্যবহার আমরা জানি, কোথায় আছে মাথা গুঁজে আবার চলে আসবে। তখন পুলিশ কি করলো, শুনে যে আগে রিপোর্ট করেছিলেন, এবারে ওদের সব তো রেকর্ডে থাকে, রেকর্ডে দেখলো যে হ্যাঁ একবার করেছিল। এবং তখন কি হয়েছিল, ওর এক ছোট বোনকে নিয়ে কোথায় বেড়াতে গেছিল, বাড়িতে না বলে, আর সন্ধ্যার দিকে ফিরে এসছে। তারপরে
পুলিশ দেখলো যে এরকম একটা ব্যাপার, পুলিশ আর একটু ছানবিন করলো যে দেখা যাক ঘটনাটা কি। আর একটু ছানবিন করে দেখতে পেলো যে ও আরও একবার ওরকম চলে গেছিলো, ঠিক আছে, ওরকম আরেকবার চলে গেছিলো, গিয়ে কোন পার্কে বসেছিল। বলছে মাঝে মধ্যেই ওরকম ঘর ছেড়ে চলে যায়। তারপর পুলিশের একটু মনে হয়েছে যে কিছু তো ব্যাপার আছে, যে বাপ মায়ের সঙ্গে সম্পর্ক ভালো না, পরিবার অনেক সময় থাকে না, তারপর উঠতি বয়স 17 বছর বয়স। পুলিশ কি করেছে, ওরকম খোঁজ করতে গিয়ে একটা প্রতিবেশীর থেকে খবর পেয়েছে যে ও একটা আশ্রমে পালিয়ে গেছিল, অনাথ আশ্রমে। সেখান তো অনাথ আশ্রমে পালিয়ে গেছিল এবং সেটা একটু ওর পরিবার রেগেও গেছিল। তখন অনাথ আশ্রমে গিয়েছে, অনাথ আশ্রমে গিয়ে জিজ্ঞাসা করছে যে এরকম কোনো ঘটনা হয়েছিল, বলে হ্যাঁ এরকম ঘটনা হয়েছিল, একটা মেয়ে, সাবিলা নামে একটা মেয়ে এরকম এসেছিল, এসে আমাদেরকে বলেছিল যে আমি আমার পরিবারে খুব হিংস্র পরিবারের মধ্যে আছি এবং খুব কষ্টে আছি, যন্ত্রণায় আছি, আমি ওই পরিবারে থাকতে চাই না, আমাকে এখানে থাকতে দিন। এবারে অনাথ আশ্রমে কি, যেখানে বাবা মা থাকে না তাদের আশ্রয় দেয়, ওর কেন দেবে? এবং তখন ওই বাবা মা নিয়ে চলে আসে, বলে যে ওর দিমাগে একটু খিসকা হওয়া আছে আর কি, মাথা একটু গরম আছে, তো ওই পর্যন্ত শেষ। এবার পুলিশ দেখলো যে এরকম ব্যাপার, বাবা মার কোনো গুরুত্ব নেই। তা অধ্যাপকটা কিন্তু দিয়ে যাচ্ছে, যে চাপ দিয়ে যাচ্ছে যে একটু খোঁজ করুন, কি ব্যাপার, আমার একটু মন খুব ডাকছে। কিন্তু এই ধরনের যখন ব্যাপার হয়ে গেছে, মনে একটা আশঙ্কা হয়েছে যে কিছু দুর্ঘটনা হলে হতে পারে। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে ক্লু থাকলে তবে তো এগোবে তো। তা পুলিশ এরকম খুঁজছি, বা অন্য কেসে ইনভলভ হয়ে গেছে, মধ্যে মধ্যে খোঁজ খবর জারি রেখেছে, আর ধীরে ধীরে গুরুত্ব হারিয়ে গেছে। মানে পুলিশদের তো অনেক ধরনের কেস থাকে, তারপরে যখন কোনটা দেখবে আর কোনটা তারপরে এই ধরনের যখন ব্যাপার হয়ে গেছে, তারপরে কি হয়ে গেছে, মাসের পর মাস কেটে যাচ্ছে। যখন মাসের পর মাস কেটে যাচ্ছে তখন কি ইংল্যান্ডের মিডিয়া আর কি, ইংল্যান্ডের মিডিয়া হাতে একটা খবর প্রকাশিত হয়েছে, কি বলতো, সাফিলা যে ছিল সে ছোট ছোট কবিতা বা ডায়েরি এরকম লিখতো, ঠিক আছে, তার একটা লেখা একটু মানে অনেক সময় হয় না যে এক একটা লেখা একজনের নজরে পড়ে, তা এক অভিনেত্রী ওর একটা লেখা কোথাও পাঠ করেছিল কোনো অনুষ্ঠানে, তো সেখান থেকে একটু নামটা উঠে আসে, আর তারপরে মুখে মুখে ছড়িয়ে যায় যে মেয়েটা এখনো নিখোঁজ, ঠিক আছে, বা আমার কোনো খোঁজ নেই। তখন মিডিয়া, লন্ডন ইংল্যান্ডের মিডিয়া কি করেছে যে ওটা নিয়ে পুলিশের সমালোচনা করেছে, যে আমাদের এরকম উন্নত একটা দেশে একটা মেয়ে নিখোঁজ, আপনাদের কি কোনো দায়িত্ব নেই? পুলিশ এবারে বেকায়দায় পড়ে গেছে। পুলিশ দেখলো যে এটাতে একটু গুরুত্ব দিতে হবে, তা নাহলে মিডিয়ার রোষে পড়লে তো সবার খারাপ, সবাই ভয় পায় মিডিয়াকে। তা ওরকমই অবস্থায় কি হয়, পুলিশ আবার খোঁজ খবর শুরু করে, ঠিক আছে, কিন্তু তারপরে কি হয়, ওদের বাবা মাকে জিজ্ঞাসাবাদ করে, যতটা সম্ভব, যেদিক থেকে সম্ভব, যেমন খুশি সম্ভব ওরা চেষ্টা করেছে, কিন্তু তেমন কোনো ক্লু পায়নি, ঠিক আছে। আবার ধীরে ধীরে বিষয়টা স্তিমিত হয়ে আসে। কিন্তু এমন সময় কি হয়, আমাদের এখানে যেমন বাংলাদেশ ইন্ডিয়ায় যেমন বন্যা হয় না, ইংল্যান্ডে বন্যা হয়েছে, বুঝতে পারছো, ইংল্যান্ডে যে এলাকায় থাকতো আর কি, সে এলাকায় বন্যা হয়েছে। তা সে এলাকাটা এবারে কেমন বলতো, গ্রামাঞ্চল, শহর, জঙ্গল সব মিলেমিশে আছে। তা বন্যা হতে কি হয়েছে, বন্যা যে জল তো যেখানে জঙ্গল, স্থলভাগ সব জায়গায় যাবে, তো তা বন্যার জল হতে কি হয়ে গেছে, বন্যার জলের সঙ্গে একটা ডেড বডি ভেসে এসছে, বডি ভেসে এসছে, ওরকম তো আসে, আমাদের নদীতেও তো আসে। কিন্তু হঠাৎ কি হয়, সেখানে সেই বন্যা দুর্গত এলাকায় মানুষের সাহায্যের জন্য অনেক তো পুলিশ কর্মীরা থাকে, তো যে এলাকা ছেড়ে চলে যাও বা সাহায্যের জন্য থাকে, তো বা বন্যাতে কি কি ক্ষতি হলো ওদের তো একটা রিপোর্ট তৈরি করতে হয়। তা সেখানে দুটো ওরকম পুলিশের নজরে বডিটা পড়তে একজন তার মধ্যে বলছে, বলে এই কয়েক মাস ধরে একটা মেয়ের খোঁজি চলছে, এই তো শুধু মানে মাংস টাংস গলে কোনো রকমের কঙ্কাল টাইপের আছে আর কি, অল্প অল্প মাংস আছে। তখন ওরা কি করে, ওরা ওদের হেডকোয়ার্টারে খবর দেয় যে এরকম একটা আছে, তার হাতে চুড়ি টুড়ি ইত্যাদি ইত্যাদি আছে, মেয়েদের যেমন গহনা থাকে আর কি। তখন কি করে, ওটাকে ওরা নেয়, প্রমাণস্বরূপ নেয়, নিয়ে
আর ওটা যে মিডিয়া তো পড়ে আছে, এটা যদি সলভ করা যায়, এটা যদি সলভ হয়ে যায় তাহলে মিডিয়ার নজরে সম্মান বাড়বে পুলিশের। হ্যাঁ। ওই জন্য কি করেছে ওরা ডিএনএ টেস্ট করেছে, মানে ওই যে কঙ্কালটা পাওয়া গেছে, হ্যাঁ, ওর সঙ্গে ওই ইফতিকার আর ফারজানা ওর যে বাবা মা ছিল বাবা মা ডিএনএ টেস্ট করেছে এবং তেমন আশানুরূপ কোনো না নিয়ে, আচ্ছা। হ্যাঁ, কিন্তু সাংঘাতিক কাহিনী হয়ে গেছে, ডিএনএ মিলে গেছে। ডিএনএ টেস্ট করতে হ্যাঁ, মিলে গেছে, মানে এখানটা আগে তো নিখোঁজ ছিল, কাহিনী জমে যাবে এবার। আগে নিখোঁজ ছিল, এবারে প্রুফ হয়ে গেল যে সে মারা গেছে আর এটা তারই বডি। ও, ঠিক আছে, যখন ওরকমই হয়েছে, তাহলে বাবা মা কেন অস্বীকার করছে হ্যাঁ, যখন ওরকমই হয়েছে, যে হারি কোথায় গেছে জানি না? যখন ওরকমই হয়েছে, ওর আগে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে, পুলিশ যখন চারিদিকে খোঁজ করছে না, বিভিন্ন এলাকায় বিভিন্ন শহরের সিসিটিভি ক্যামেরা ফুটেজ জোগাড় করছে। সিসিটিভি ক্যামেরা ফুটেজ জোগাড় করে তখন কি করেছে, বাবা মাকে দেখিয়েছে, বাবা মাকে দেখাতে একটা মেলে আর কি তার সঙ্গে, বলে হ্যাঁ এটা আমাদের মেয়ে। হ্যাঁ, বলছে বলে এটা মেয়ে আপনাদের শিওর? বলে 100% শিওর এটা আমাদের মেয়ে। হ্যাঁ, দাদা আপনাদের মেয়ে তো বেঁচে আছে, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, আমরা খুঁজে দেবো। ঠিক আছে, তারপরে একটা পুলিশের মনে হয়েছে যে এরা তো সিওরিটি দিচ্ছে, যে রিপোর্ট করেছে অধ্যাপকটা সে প্রফেসরের কাছে গিয়েছে, গিয়ে বলছে যে আপনার তো স্টুডেন্ট ছিল, তা এটা কি সেই মেয়ে? তা সে একজন লোক দেখে বলে না এ সেই মেয়ে নয়, বলে তার বাবা মা আইডেন্টিফাই করছে যে এটা সেই মেয়ে। উনি বলছে সেটা সেই মেয়ে না, বলছে ওর বাবা মা আইডেন্টিফাই করছে, ওর বাবা মা মিথ্যে কথা বলছে। ও, বলছে তাদের মেয়ে মিথ্যে কথা বলছে, বলে এর গঠনের সঙ্গে তার গঠনের কোনো সাদৃশ্য নেই। আর যদি এই সিসিটিভি এই ফুটেজ দেখে যদি বলে এটা আমাদের মেয়ে, ওরা মিথ্যে কথা বলছে। বলছে আপনি শিওর? বলে আমি ড্যাম শিওর। ভালো স্টুডেন্ট ছিল তো, হ্যাঁ। মানে চেনা পরিচিতিটা ভালো হ্যাঁ, ছিল, ওনার তখন ঠিক মনে আছে, মানে চেনে ভালো করে। তখন পুলিশের একটা মনে হয়েছিল যে ওর বাবা মা যদি মিথ্যে কথা বলে তাহলে ওর বাবা মা এটা প্রমাণ করতে যাচ্ছে যে মেয়েটা এখনো বেঁচে আছে, তার মানে মেয়েটা মারা গেছে এরকম হতে পারে। আর যখন ওই কঙ্কালটা পেয়েছে ডিএনএ টেস্ট করিয়েছে, ডিএনএ টেস্ট করাতে এখন প্রমাণ হয়ে গেল যে মেয়েটা মারা গেছে। যখন ওরকম হয়ে গেছে ওদের জিজ্ঞাসাবাদের জন্য তুলেছে, অ্যারেস্ট করেছে ওদের। হ্যাঁ, বাম্মাকে অ্যারেস্ট করেছে করে তারপর জিজ্ঞাসাবাদ করেছে। কিন্তু ওরা বলছে যাই না, ওর এরকম ক্যারেক্টার ছিল, ও কোথায় গিয়েছে, হয়তো মারা গেছে, আমরা কি বলবো, এই জন্য আমাদের কেন তুলেছেন, আমাদের উপরে কি তথ্য প্রমাণ আছে যে আমরা অপরাধী? হ্যাঁ, আবার ছেড়ে দিতে হয়েছে। তা ওরকম করতে না পারলে হ্যাঁ, ওরকম যখন ব্যাপার হয়েছে, পুলিশ তো ধাঁধাই পড়ে যাচ্ছে যে কি করব। মারা গেছে এই পর্যন্ত তো জানা গেল, তা কি করা যাবে? তা এবারে কি হয়, এবার পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকে তো তারা কি করেছে, বলে জিজ্ঞাসাবাদের জন্য মাঝে মাঝে যাবে। ঠিক আছে, মানে যেগুলো মানে তোমার আইনি অধিকারে পড়ে আর কি, তা পুলিশ যায়। এবারে পুলিশ কি করেছে, ওদের বাড়িতে অডিও রেকর্ডিং ডিভাইস সেট করে দিয়েছে, যেমন ফিল্মে হয় আর কি। ওটা তো ইংল্যান্ডে না, ওরা তো অনেকে গিয়ে দিয়ে আর মানে ফলো করেছে যে ঘরের মধ্যে কি আলোচনা হয়, কি ব্যাপার। তা সেখানে কটা অডিও পেয়েছে এরকম, ইফতেকার যে ওই পরিবারের যে পুরুষ আর কি, বলছে যে 30টা খুন করো 40টা খুন করো, হ্যাঁ, তথ্য সমৃদ্ধ যদি প্রমাণ না পায় তো হ্যাঁ এখানে কোনো শাস্তি হবে না। ঠিক আছে, হ্যাঁ, তারপরে আরেকটা এরকম রেকর্ডিং ওরা বলছে সেটা রেকর্ড হয়ে, হ্যাঁ, রেকর্ড হয়ে গেছে। হ্যাঁ, এরকম একটা রেকর্ড পেয়েছে, হ্যাঁ, যে যদি গাড়িতে রক্ত লেগে থাকে, হ্যাঁ, আর ডিএনএ টেস্ট করলেও কি যায় আসে, তাতে কি করে প্রমাণ হয় যে অপরাধীকে? ঠিক আছে, তো এরকম অসংলগ্ন শুনে হ্যাঁ আবার গ্রেপ্তার করেছে। মোটামুটি 3 বা 4 বার গ্রেপ্তার করেছে। ঠিক আছে, কিন্তু ওরা বেরিয়ে চলে গেছে, তথ্য প্রমাণের কোনো ইয়ে নেই, হ্যাঁ, পোক্ত মানে প্রমাণ নেই। তা ওরা ওরকম বেরিয়ে চলে গেছে। এবারে এদিকে সেই অধ্যাপকটা তো কিছু ছাড়ছে না, অধ্যাপকটা তো শেষ দেখে ছাড়বে। আর এদিকে ওর পুলিশগুলো পিছনে পড়ে রয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে উপযুক্ত একদম ফুলফিল প্রমাণ যদি না হয় তাহলে কি হবে? তা ওইভাবে মোটামুটি পুলিশ লেগে থাকে পিছনে। হ্যাঁ, আর তারাও তাদের মতো চলাফেরা করে, তাদের স্বাভাবিক জীবনে আছে এরকম দেখাবার চেষ্টা করে। তো এইভাবে ঘটনাটা ঘটেছে 2003 সালে। ঠিক আছে, আর বন্যাটা এসেছিল 2004 সালে, মানে প্রায় 1 বছরের মধ্যে হ্যাঁ মেয়েটার বডিটা পাওয়া গেছিল। ঠিক আছে, আর তারপরে এইভাবে কি হয়, তোমার সময় চলে যায় 2010। ঠিক আছে, 2010 ধীরে ধীরে মানুষ ভুলে গেছে।
2003 থেকে 2010, মানে তোমার সেখানে কত কত বছর, 7 বছর হয়ে গেল। 7 বছর হয়ে গেছে, মানে কাহিনী খতম। আর কেউ মনে রাখবে? 7 বছর, 2 বছর গেলেই মানুষ ভুলে যায় কাহিনী। পুলিশও জিনিসটা থেকে মাথা তুলে নিয়েছে, অধ্যাপকও সে তার কাজে ব্যস্ত হয়ে গেছে, পাড়া প্রতিবেশীও ভুলে গেছে। কিছু কিছু মানুষ সিম্প্যাথি দেয় যে একটা মেয়ে ছিল, হ্যাঁ মেয়েটা হারিয়ে গেছে, এই বাবা মায়ের কত দুঃখ, এই পর্যন্ত। বাদ বাকি আর কোনো কাহিনী নেই। কিন্তু হয় না, কর্মা বলে একটা ব্যাপার থাকে। কর্মা মানে কি বলতো, যেমন কাজ করবে তার ফল তুমি একসময় ঘুরে ফিরে পাবে। উপরওয়ালা সেরকম ভাবে পৃথিবী সাজিয়ে রেখেছে, বিশ্ব ব্রহ্মাণ্ড সাজিয়ে রেখেছে। তো কি হয়, 2010 সালে ওই ইফতেখার আর ফারজানা, ওই ইফতেখার আর ফারজানা পরিবারে কি হয়, ডাকাতি হয়। বুঝেছো? ডাকাতি হয়। তা সেখানে ডাকাতি হয় হতে ওরা তো পুলিশকে জানিয়েছে। আগের যে কেস ছিল মেয়ে সম্পর্কে হয়ে গেছে, 7 বছর কেটে গেছে, পুলিশকে জানিয়েছে। পুলিশ এবার ছানবিন করতে এসছে। এবার ডাকাতির মোটিভ কি ব্যাপার, হ্যাঁ সমস্ত কিছু তথ্য একত্র করে বুঝতে পেরেছে যে এই ফ্যামিলির কেউ করেছে। ঠিক আছে, ওদেরই কেউ করেছে, হ্যাঁ ওর পরিবারেরই কেউ যুক্ত আছে। হ্যাঁ তারপরে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করে, হ্যাঁ ওই ইফতেখারের ছোট মেয়ে, বড় মেয়ে তো নিখোঁজ হয়ে গেছে, মধ্যে একটা মেয়ে আছে, আর ছোট মেয়ের নাম আলিশা। ছোট মেয়েই হচ্ছে লোকসের, হ্যাঁ নিজের বাড়িতে নিজে ডাকাতি করিয়েছে। ঠিক আছে, যখন ওরকম করেছে, এবার এ তো ইন্ডিয়া বাংলাদেশের নিয়ম নয় যে এরকম আমার বাড়িতে চুরি করেছে, চলো হ্যাঁ আমার বাচ্চা করেছে ছেড়ে দিন স্যার, হয়ে গেল। কিন্তু ওখানে তোমার বাড়িতে যখন চুরি করেছে সে অপরাধী, চোর। ঠিক আছে, সেখানে তুমি বাপ হয়ে মা হয়ে ওটা বলতে পারবে না যে ছেড়ে দাও, সেটাও অপরাধ হবে। কেননা ও তো আজ তোমার বাড়িতে করেছে, কালকে পাশের বাড়িতে করবে, হ্যাঁ পরে অন্য লোকের বাড়িতে করবে। তা ওকে নিয়ে চলে গেছে থানায় নিয়ে চলে গেছে। এবার কাহিনীর মধ্যে টুইস্ট আছে। হ্যাঁ থানায় নিয়ে চলে যেতে, এবারে থানাতে যেতে একটা পুলিশ অফিসার, এবার যারা তোমার যেটা করে আর কি, ঠিক আছে, হ্যাঁ ক্রস কোশ্চেন করে যারা, হ্যাঁ তো তাদের ওদের তো আর লিমিট থাকে না, যে মেয়েদের সঙ্গে কে ভালো কথা বলতে পারে, বয়স্কদের সঙ্গে কে ভালো কথা বলবে, হ্যাঁ কে ভালো গুছিয়ে কথা বলে পেট থেকে কথা বের করে নেবে, আর কে রাগী তাকে দিয়ে বলাতে হবে। ওদের তো সব ডিপার্টমেন্ট ভাগ করা থাকে না। তা এমন একজনকে দিয়েছে, সে এসে বলছে দেখো আলিশা, তোমার অল্প বয়স, তোমার সামনে জীবন পড়ে আছে, আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি চাইতাম যে এই কেস থেকে বেরিয়ে যাব। ঠিক আছে, অপরাধ মানুষ করে, আমি ছোটোখাটো অপরাধ করেছি, হ্যাঁ এবার তোমার এটা হয়ে গেছে, তবে নিজের বাড়িতে যখন হয়েছে, হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ যে তোমার উপর সুবিচার কেউ করেনি, ফ্যামিলিতে তোমার উপর সুবিচার কেউ করেনি, তোমার মনের কথাটা কেউ বোঝে না, তো আমরা আইনের রক্ষক, হ্যাঁ কিন্তু তুমি আমাকে তোমার ফ্রেন্ড মনে করতে পারো, তুমি আমাকে বলো, আমি তোমার যথা সম্ভব সাহায্য করবো। ঠিক আছে, আর তুমি যদি সত্যি কথা বলো তাহলে আমি চেষ্টা করব তোমার শাস্তি একেবারে লাঘব করে দেবার। ঠিক আছে, আর তুমি পড়াশোনা করো, এই তোমার কাঁচা বয়স, হ্যাঁ তো আমার উপর তুমি বিশ্বাস করতে পারো। তো সে এবার দেখলো যে তাই তো, হ্যাঁ আর তুমি যদি মিথ্যা কথা বলো তাহলে কি হয় বলো তো, তোমার সাজা তো আদালত থেকে দেবে, কিছু করার থাকবে না। আর আমরা কি করবো, আমরা এখান থেকে তো হচ্ছে তোমাকে সাবমিট করে দেবো আদালতে, না এখন তুমি থানায় আছো, তুমি বলো, যদি একবার আদালত কেস চলে যায়, হ্যাঁ তখন তুমি বিচার বিভাগীয় ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে যাবে, আর বেরোতে পারবে না। এখন থানা পর্যন্ত কেস আছে, এখন বল। এবারে সে ভেবে দেখে বলছে হ্যাঁ স্যার আমার ভবিষ্যতের লক্ষ্য আছে, আমি চাই এর থেকে বেরিয়ে যেতে। তাহলে আমার কথা শোনো, আমার দিকে তাকাও, আমার কথা শোনো, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি, আমি তোমাকে বাঁচাবো, কথা দিচ্ছি, হ্যাঁ তোমার পরিবারে 7 বছর আগে যে ব্যাপারটা হয়েছিল ওটা তো তোমার নিজের দিদি ছিল, ঠিক আছে, ও বিষয়ে তুমি কি চাও? ঠিক আছে, সমস্ত কিছুর সূত্রপাত ওখান থেকে। হ্যাঁ যদি তুমি ওটা না বলো তাহলে কি হয় বলো তো, ঘুরে ফিরে এই তুমি অপরাধ হয়েছো কেন, এরপরে তুমি আরো বড় বিপদে পড়বে, কি জানো বলো। তো সে তখন বলল যে আমার দিদি নিখোঁজ হয়নি, কিছু হয়নি, ঠিক আছে, আমার দিদিকে আমার বাবা এবং মা দুজন মিলেই মেরেছে। তুমি কি করে জানলে? মানে আমার চোখে, যখন দিদিকে মারে তখন আমরা সব পরিবারের সবাই সেই ঘটনাস্থলে ছিলাম। আর তোমাদের চোখের সামনে? বলে হ্যাঁ। তো কে মেরেছে?
বাবা এবং মা মিলে কি করে মেরেছে? হ্যাঁ, দম বন্ধ করে। কিভাবে কিভাবে ওই যে ইয়ে হয় না, প্লাস্টিক পলিথিন হয়, পলিথিন পুরো মুখের মধ্যে, মুখ পলিথিনের মধ্যে ঢুকিয়ে দিয়ে হ্যাঁ শ্বাসরোধ করে মেরেছে। বলছে যে কেন কেন এটা কেন? ঠিক আছে, বলছে যে আমার দিদি ছিল একটু স্বাধীন মনস্ক, ঠিক আছে, আর আমার বাবা পাকিস্তানের। হ্যাঁ, আমার বাবা এখনো পর্যন্ত সেই শিকড় ভুলতে পারেনি। পাকিস্তানের যেমন মেয়েদের পোশাক হয়, বুঝতে পারছো তো? হ্যাঁ, যেমন মেয়েদের পোশাক হয়, যেমনভাবে শরীর ঢেকে রাখতে হয়, তেমনভাবে যেন মেয়ে থাকে। আর বাবা মা যা বলবে সেরকমভাবে কথা শুনতে হবে মেয়ের, যা বলবে তাই শুনতে হবে। হ্যাঁ, মেয়েদের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। বাবা যা বলবে তাই শুনতে হবে, বিশেষ করে বাবা। তো এবারে ও তো আইন নিয়ে পড়ছিল, ওর দিদিটা তো আইন নিয়ে পড়ছিল, যা 17 বছর বয়স ছিল। সে তার জন্ম হচ্ছে ইংল্যান্ডে, তার বড় হওয়া ইংল্যান্ডে, তাহলে তার মধ্যে তো পাকিস্তানের হচ্ছে ছোঁয়া থাকবে না, তাই না? এবারে সে কি করেছে, হ্যাঁ ওগুলো তো মানতো না, আর সে বিদ্রোহী হয়ে উঠতো, যেগুলো আমি কেন মানবো? তোমাদের কালচার, তোমাদের দেশ তোমরা মানো, আর তার দেশই তো হচ্ছে ইংল্যান্ড, তাই না? তার দেশই ইংল্যান্ড, তার শিক্ষা, তার সমস্ত কিছু, তার রক্ত ধরো ইংল্যান্ডের রক্ত বলা যায়। সে কেন মানবে? তা ওই নিয়ে মোটামুটি ওর বাবার কথা হচ্ছে আমার কথা মানতে হবে, আর মেয়ের কথা হচ্ছে যে আমি স্বাধীন, আমি কেন মানবো? এরকমই অবস্থায় কি হয়, মেয়েটা জানিয়ে দেয় যে দেখো তোমাদের যদি মনে এরকম বাড়ি থেকে বের করে দেবে এরকম ভয় দেখাতো। মেয়েটা তখন কি করেছে যে ঠিক কথা, তোমাদের যেমন রুচি, তোমাদের যেমন চিন্তা ভাবনা, তোমাদের চিন্তা ভাবনার সঙ্গে আমার চিন্তা ভাবনা মেলে না, তো আমি আমার ব্যবস্থা করে নেবো। মেয়েটা ওই 17 বছর বয়সে পড়াশোনার সঙ্গে সঙ্গে পার্ট টাইম জব করতো। আচ্ছা। হ্যাঁ, এবং সে ঠিক করেছিল যে আমি আলাদা থাকবো, মানে রেন্টে ঘর নিয়ে আমি আলাদা থাকবো, কোনো ধরনের ঝামেলা আমি চাই না, তোমরা তোমাদের মানসিকতা থাকো, আমার লাইফ আমি গড়ে নেবো। খুব ভালো চিন্তা ভাবনা, খুব ভালো। হ্যাঁ, কিন্তু এই ঘটনার মধ্যে কি হয়েছে, এই ঘটনার মধ্যে বাবা মা একটু নরম হয়ে বললো আচ্ছা তুই পাকিস্তান করিস তো, দেখে আসবি চল, তোর বাবার দেশ তো, দেখে আসবি চল পাকিস্তান কেমন, কত ভালো দেশ বলে তা বেড়াতে যাবার লোভ দেখিয়ে তো ওকে নিয়ে এসছে। ও দেখলো যে বাবা মা ভালো ব্যবহার করছে, তা যাই বাবা মার দেশটা দেখে আসি। ওকে নিয়ে এসছে একটা আত্মীয় বিয়ে উপলক্ষে। তা নিয়ে এসে খুব অল্প সময়ের মধ্যে বুঝতে পেরে যায় যে এখানে যে নিয়ে এসছে, পাকিস্তানে যে নিয়ে এসছে, পাকিস্তানে অলরেডি ওর হচ্ছে নিয়ে এসছে ভুলিয়ে ভালিয়ে যাতে এখানে ওর বিয়ে দিয়ে দেবে, ঠিক আছে? এবং সেই বিয়ের অনুষ্ঠানে গিয়ে অলরেডি ওর বিয়েরও পাকাপোক্ত কথাবার্তা সমস্ত কিছু করে নিয়েছে। মানে যখন ওরা ইংল্যান্ডে ছিল ফোনে অন্য অনুষ্ঠানে গিয়ে ওর বিয়ে দিয়ে দেবে, তারপর পাকিস্তান থেকে বেরোবে, কার হচ্ছে মাথায় বিয়ে দিয়ে দেবে ওখানকার ছেলের সাথে, হ্যাঁ কার মাথায় সিং গজিয়েছে যে পাকিস্তান থেকে তার বিয়ে বের করে নিয়ে যাবে। হ্যাঁ, এবং ওদিকে সব পাকাপোক্ত, মানে ওর বিয়ে, ওর বাবা বলে বিয়ে করতেই হবে, বিয়ে না করে তুই যাবি কোথায়? এখন তুই পাকিস্তানের মাটিতে আছিস, তুই যাবি কোথায়? এবারে ও তখন কি বলেছিল, ভরা সবাই, হ্যাঁ, যে আমি মরে যাবো কিন্তু আমি বিয়ে করবো না। 17 বছর বয়সে বিয়ে কি? হ্যাঁ, ওদের ইংল্যান্ডে যারা থাকে 17 বছর বয়সে কেউ বিয়ে করে? হ্যাঁ, একটা মেয়ে, হ্যাঁ, তার কাছে আকাশ ভেঙে পড়ার মতো ঘটনা। হ্যাঁ, বিয়ে করবো না আমি। তো এরকমই অবস্থায় কি হয়, এরকমই অবস্থায় ওর ওপর জোর করে যে বিয়ে তো তোকে দেবো। তখন একটা যখন পুলিশ ছানবিন করে, আগে একটু ফ্ল্যাশব্যাকে যাচ্ছে, ছানবিন করে পুলিশ একটা মোটামুটি ওই পাকিস্তানের তথ্য পেয়েছিল যে যখন ও নিখোঁজ ছিল আর কি, তথ্য পেয়েছিল যে ওখানে গিয়েছিল, সাপিলা ওখানে গিয়েছিল বাবা মার সঙ্গে, ওখানে গিয়ে ফিনাইল খেয়েছিল, ঠিক আছে? তা সেই ব্যাখ্যাটা যখন ওর বাবা মাকে জিজ্ঞাসা করে, বলে আর এই পাকিস্তানে আমরা যে জায়গায় থাকি সেখানে কারেন্ট থাকে না, হ্যাঁ, কারেন্ট আধ ঘন্টা 1 ঘন্টা অন্তর যেতে আসতে থাকে, আর এখানেও ইংল্যান্ডের যে জলের পাত্র যার থেকে জল খায়, তো ইংল্যান্ডের জলের পাত্র যা, পাকিস্তানে তো সব ওই বোতল, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে তো সব ওই কোল্ড ড্রিঙ্কসের বোতল না, হ্যাঁ, তা বলে আমাদের এমনি ঘরের প্রয়োজনে ফিনাইল দরকার ছিল, সেরকমই জলের বোতলে ফিনাইল রেখেছিল, ও অন্ধকারে ও জল মনে করে খেয়ে নিয়েছিল, এই ব্যাখ্যা দিয়েছিল। কিন্তু বোন কি বলছে, ওর বোন বলছে যে ও নিজেকে মারতে চেয়েছিল যাতে ওর বিয়ে না দিতে পারে, ও ইচ্ছা করে জেনে শুনেই ফিনাইল খেয়েছিল, ঠিক আছে? ফিনাইল খাওয়ার পরে কি হয়েছিল, ওর গলা টলা তো সব পুড়ে গেছে,
হ্যাঁ, বাধ্য হয়ে হসপিটালে ভর্তি করেছে। এবার হসপিটালে যখন গলা পুড়ে গেছে, মুখে টুকে পড়েছে, তা ওই অবস্থায় ওর চিকিৎসার একটা টাইম লাগে না, মানে মারা যাবে এরকম আর কি কন্ডিশন। তো সেই অবস্থা থেকে সার্ভাইভ করে গেছে। তারপরে এদিকে ওদের সে ভিসার টাইম ফাইম থাকে না, ওর বাবা মা অন্যান্য মেয়েদের নিয়ে চলে গেছে ইংল্যান্ডে, ওকে পাকিস্তানে রেখে গেছে। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে ওকে পাকিস্তানে রেখে গেছে। পাকিস্তানের চিকিৎসা ব্যবস্থা ভালো না ইংল্যান্ডের চিকিৎসা ব্যবস্থা ভালো? ইংল্যান্ডের ভালো। কিন্তু বাবা মা ওকে বাদ দিয়ে টোটাল ফ্যামিলিকে নিয়ে চলে গেছে, ওকে রেখে গেছে, যাতে গলার চিকিৎসা হয়ে গেলে ওখানটা ওকে বিয়ে দিতে পারে। ঠিক আছে, আর ওকে বহুবার মারধর করে মেয়েটাকে, যে এইসব পোশাক পরা যাবে না। ওদের পোশাক কি পুরো মাথা থেকে পা পর্যন্ত চাপা থাকতে হবে। আর সে ইংল্যান্ডে তার জন্ম হয়েছে, সে কেন ওইসব পোশাক পরবে? ইংল্যান্ডের পোশাক কেমন? ঠিক আছে, তাই এই পোশাক, হ্যাঁ, এবং ওদের যাতে বিয়ে করতে হবে এবং পাকিস্তানেই হচ্ছে বিয়ে করতে হবে, হ্যাঁ, এইভাবে ওর উপর প্রেশার ক্রিয়েট করে। তো যেদিন ওকে মারে সেদিনের ঘটনা হচ্ছে এই যে ওর সেদিন খোঁজ পায়, ওর বাবা ওর পেছনে লোক দিয়ে ফলো করাতো, হ্যাঁ, লোক সেট করে গেছে, খোঁজ খবর রাখতো আর কি, জোকের মতো লেগে থাকতো। তা খবর পেয়েছে যে 17 বছরের মেয়ে ইংল্যান্ডের একটা ছেলের সঙ্গে ওর একটু মেলামেশা ছিল আর কি, বয়ফ্রেন্ড। হ্যাঁ, সেই নিয়ে কি করে ওকে বাড়িতে খুব মারধর করে। হ্যাঁ, তখন ও বলেছিল যে আমি তো বলেছি আমি তোমাদের সঙ্গে থাকতে চাই না, আমি চলে যাব, আমার দায়িত্ব আমি নেব। হ্যাঁ, তোমরা এটাকে নিয়ে বাড়াচ্ছ কেন? তোমাদের ইচ্ছাই কেন আমি বিয়ে করতে যাব? হ্যাঁ, আর আমি যদি কারোর সঙ্গে মেলামেশা করি সেই দায়িত্ব আমার, তাই না? হ্যাঁ, বলছে বলে হ্যাঁ তুই এত স্বাধীন হয়ে গেছিস, হ্যাঁ তুই কথা শুনবি না, হ্যাঁ কথা শুনবি না, হ্যাঁ তুই যদি কথা না শুনিস তাহলে আমাদের একটা নিয়ম আছে। ঠিক আছে, বলে ওই ওরকম করে মেরে দিয়েছে। তা কিরকম ব্যাপার? যেটা হচ্ছে অনার কিলিং, বুঝতে পেরেছো? অনার কিলিংটা কি? অনার কিলিং হচ্ছে এই, আমার জাত, আমার ধর্ম, হ্যাঁ, আমার গোষ্ঠী, আমার গোষ্ঠী, ঠিক আছে, আমার জাত, আমার ধর্ম, আমার গোষ্ঠী, আমার এলাকা, হ্যাঁ, এখানে যে সমস্ত মেয়েরা থাকবে তারা কি হবে? তারা বাবার কথা শুনে চলবে, দাদার কথা শুনে চলবে। ঠিক আছে, আর যদি তার বাইরে কিছু করে তাহলে সেই নিজেদের সম্মান বাঁচাতে সেই মেয়ের বলি দিয়ে দাও। বুঝতে পেরেছো? আমাদের আছে তো, তোমার উত্তরপ্রদেশ বলে লাভ নেই, আমাদের ইন্ডিয়া তো প্রচুর আছে, মুভিও তৈরি হয়ে গেছে। তো যেখানকার মানসিকতা যেমনই, তা সে ছিল সেই মানসিকতার লোক, বুঝলো, অনার কিলিং করে দিয়েছে। মানে তাকে নিজের মেয়েকে, মানুষ, মেশিন, যন্ত্র, পাথর, যাই বলো না কেন, সমাজের ভিন্ন স্তরে অনেক সভ্য সমাজেও এই ধরনের মানুষ আছে, এবং থাকবে। ঠিক আছে, এইভাবেই পৃথিবী। হ্যাঁ, তা নাহলে 2003 সালে যখন জিনিসটা বেরোলো, 7 বছর পরে 10 সালে কেন তার বাড়িতেই চুরি হলো, আর তার বাড়িতে চুরি তদন্ত করতে গিয়ে দেখলো কি তার মেয়েই করেছে, এবং তার মেয়ের সূত্র ধরেই আবার তারা ধরা পড়লো। ঠিক আছে, এবারে ঘটনাটা, মজাটা শোনো। পুলিশ কি করে, মজা হোক আর বা উচিত শিক্ষা হোক, পুলিশ কি করছে, ওদেরকে তুলেছে, তার মেয়ের কাছ থেকে তো সব শুনে নিয়েছে। ওদেরকে তুলেছে এবং কি সে পুরো ব্যাখ্যা করেছে যে ওর দিদিকে মারার পরে ওর মা গাড়ির ডিগিতে আর কি তুলতে সাহায্য করেছে, এবং মা বাবা দুজনে গিয়ে তাকে জঙ্গলে ফেলে দিয়ে এসছে। এবারে প্রকৃতির নিয়ম, হ্যাঁ, এমন জঙ্গলে ফেলে দিয়ে এসছে যে বন্যার সাধারণত সেখানটায় জল ওঠে না, সেই বছরই বন্যার জল উঠে জঙ্গল ভাসে নিয়ে গেছে, এবং জঙ্গল থেকে জলের স্রোতের সঙ্গে বডিটা বেরিয়ে গেছিল, তা নাহলে ওখানে কবর হয়ে যেত, জন্তু জানোয়ার সব খেয়ে নিত। হ্যাঁ, এবার এই ঘটনায় কি হয়েছে, যখন সব শুনে নিয়েছে, বাবা মাকে এবার অ্যারেস্ট করে তুলে যখন জিজ্ঞাসাবাদ করছে, তারা তো স্বীকার করছে না, বাবা মা দুজনেই অস্বীকার করছে। হ্যাঁ, তখন কি হচ্ছে, বাবা মা দুটোকে আলাদা করে দিয়েছে, দিয়ে মাটাকে ধরেছে। তোমার মেয়ে অপরাধী, তোমার মেয়ে নিজের মুখে বলেছে যে তোমরা করেছো। ঠিক আছে, তুমি একজন মা, ঠিক আছে, যেটা মারা গেছে সেটা তো গেছে। এবারে দেখো, তোমার মেয়ে যে কথাটা বলেছে, তোমরা প্রমাণ করবে যে না মেয়ে মিথ্যা কথা বলেছে। মেয়ে তো চুরির দায়ে তো দোষী হয়ে আছে, অপরাধী হয়ে আছে। এবারে যে তোমাদের যে ব্লেম চাপিয়েছে, তোমরা যদি প্রমাণ করো যে না মেয়ে ভুল বলছে, আরো একটা ব্লেম পড়বে। তোমার মেয়ে কিন্তু একটা মেয়ে মারা গেছে, আর এই মেয়েটাও কিন্তু একদম জেলের ঘানি টানবে।
ঠিক আছে, সত্যি কথা কি বলো। আর যদি তুমি সত্যি কথা বলো, হ্যাঁ, তোমার অপরাধের শাস্তি কমাবার চেষ্টা করবো, ঠিক আছে। তো আমার মনে হয় যেটা, মা যেহেতু হচ্ছে তোমার হাজব্যান্ড ওরকমই, তুমি বাধ্য হয়ে সঙ্গ দিয়েছো, তুমি নিজে হাতে মারোনি, ঠিক আছে। তার জন্য ব্যবস্থা আছে, এখনো তোমার পরিবারকে, হ্যাঁ, তুমি বাঁচাতে পারো। হ্যাঁ, যদি অপরাধী হাজব্যান্ড হয়ে থাকে স্বীকার করো, তা না হলে একসময় সেই তো স্বীকার করতে হবে যে তখন তোমরা দুজনেই জেলে যাবে, তোমার এই মেয়েটাও জেলে যাবে, মাকে ভালো মতো ধরেছে আর কি। তোমার মেয়েটাও জেলে যাবে, তোমরা দুজনেই জেলে যাবে, আরো একটা যে বাচ্চা আছে তাকে কে দেখাশোনা করবে, ঠিক আছে। হ্যাঁ, আর এখনো সময় আছে, যে অপরাধী সে জেলে যাক, তুমি তোমার বাচ্চাদের নিয়ে আবার নতুন করে বাঁচো। হ্যাঁ, কি অপশন বেছে নেবে বলো, ঠিক আছে। তারপর মা স্বীকার করেছে যে আমি মারিনি, হ্যাঁ, আমি মারিনি, কিন্তু ভয় ভীতিতে, হ্যাঁ, আমি যদি আটকাতে যেতাম ওই দিন, যে যেত, হ্যাঁ, যে যেত তাকেও মেরে দিত, ঠিক আছে। তো সুতরাং এবারে কি করলো, কিন্তু তাকেও 25 বছরের জন্য কারাদণ্ড আর কি, বুঝতে পেরেছো, দিয়েছে। তো পরবর্তীতে মাটাকে ছাড় দিয়েছিল সম্ভবত, পরবর্তী মাটাকে ছাড় দিয়েছিল, কারণ মাটা মারেনি, মাটার সঙ্গ দিয়েছে বলতে কি, ও বিরোধী হলে বা বাঁচাবার চেষ্টা, হ্যাঁ, নিজের প্রাণের ভয়ে করেছে। সেই অবস্থাগত পরিস্থিতিতে ওকে পরে রেহা করেছিল বলে মনে হয়। তো এই হচ্ছে কাহিনী। এবার ঘটনা হচ্ছে, দেখো, সে পাকিস্তান থেকে ইংল্যান্ডে গেছে, ওখানে বেশ অনেক বছর ছিল, তো তাই না, অনেক বছর ছিল, কিন্তু তার মানসিকতা পাল্টায়নি। এবং মানুষ কি চায় যে দেশ থেকে বেরিয়ে বিদেশে যাক, বিদেশে গিয়ে কেরিয়ার গড়ুক, তাই না, সেখানে জন্ম, সেখানে সবকিছু, তাকে আবার হচ্ছে দেশে টেনে আনছে। তাহলে তুই কেন গিয়েছিলি, তুই কেন গিয়েছিলি? যদি সেখানে জন্ম, সেখানকার, তার তো সে তো ইংল্যান্ডে, ধরো যদি ইংল্যান্ডে জন্ম হয় সে সেখানকার মানসিকতাই বড় হবে না, সে তো সেখানকার, সেটাই তো তার দেশ হবে, সেটাই তার দেশ হবে না, হ্যাঁ, কিন্তু তাকে পাকিস্তানে বিয়ে করতে হবে। তো এইভাবে একটা 17 বছর মেয়ের জীবন নষ্ট হয়ে যায়, যেটা কিনা করেছিল তার বাবা, হ্যাঁ, একজন অজ্ঞ কি বলবো, কি ভাষা বলবো, গালালি দিতে হবে, হ্যাঁ, ইতর প্রকৃতির একটা মানুষ আর কি। 25 বছর কারাদণ্ড, 25 বছর কারাদণ্ড। এবারে কি করা যাবে, সমাজের ভিন্ন ভিন্ন ক্ষেত্রে এরকম ঘটে। তবে এটা একটা কি বলবো, মারাত্মক একটা ঘটনা, যেটা বাবা মার কারণে একটা মেয়ের জীবন চলে গেল, বুঝতে পেরেছ। তাহলে ভাবো যেটা, যে কত কষ্ট হয় মেয়েদের জীবন, হ্যাঁ, দক্ষিণা বাতাস খাচ্ছ আর শুধু নেগেটিভ চিন্তা, এই নেতিবাচক চিন্তা করে না মেয়েরা খুব আনন্দ পায়। গল্পটা হয়ে গেল, গল্পটা হয়ে গেল, বুঝতে পেরেছ। হ্যাঁ, আর গল্প হবে, এতক্ষণ ধরে বকছি আমি, তোমার মন মেজাজে করার জন্য একটু অন্যদিকে নিয়ে গেলাম। এবারে চলো, আমার খিদে পেয়েছে, চা, মুড়ি আর পাঁপড় ভাজা, ডিম ভাজা, চলো করবে। মাছ মাংসটা বাদ গেল কেন? মাছ মাংস খাবো না, চলো 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 চলো। এই মেঘলা দেখে একটা মানে কি বলবো, বিষাদময় একটা গল্প শোনালাম, ঠিক আছে, একদম এক্ষুনি গরম গরম খাবো। হ্যাঁ, গল্প শুনে মানুষের মন ভালো হবে কি, মন খারাপ হয়, হ্যাঁ, এটা মারাত্মক ঘটনা, তবে জানতে হয়। চলো।